এবছর কোটার প্রায় ৪৪,০০০ কম পূরণ হলেও বাড়ানো হয়েছে হজযাত্রীদের জন্য হজ ক্যাম্পের সুযোগ সুবিধা। এই হজ পোর্টালের মাধ্যমে সমস্ত তথ্য তারা তাৎক্ষণিকভাবে জানতে পারছে। প্রত্যেকেই পরিপূর্ণ সহযোগিতা দিচ্ছেন যাতে এখানে হাজি সাহেবদের জন্য কোনোভাবেই কোনো দিক থেকে কষ্ট না হয়। পবিত্র হজ যারা পালন করবেন সংখ্যা কিছুটা কম হলেও আমাদের প্রিপারেশন কিন্তু একই। শুধুমাত্র অপেক্ষা করছি ৯ তারিখে আমাদের সকাল ৭টা ২০-এ আমাদের প্রথম ফ্লাইট। চলতি মৌসুমের হজযাত্রা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। এবার হজ পালন করবেন ৮৩,০০০ মুসল্লি। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। হজ ক্যাম্পে বেড়েছে সুযোগ সুবিধাও, বিশেষ করে ডিজিটাল সেবায় কমেছে ভোগান্তি। প্রস্তুত বিমান বাংলাদেশ সহ বিদেশি এয়ারলাইন্সগুলো। নির্বিঘ্ন হজযাত্রার আশা কর্তৃপক্ষের। এ নিয়ে এখন সকালে রয়েছে বিস্তারিত। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। লিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী চায়ের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত মূল্যের নিচে চা বিক্রি হবে না। ন্যূনতম চার রেটিং 2 থাকতে হবে। 160 টাকা ধরে বিট করলে এই চার প্রায় আপনার 185-88 টাকা চার কমপ্লিট প্রাইস আছে। চা তো অনেক ক্যাটাগরির হয়, বড় দানা হয়, ছোট দানা হয়, একদম ছোট হয়, সিডি হয়, ডাস্ট গ্রেজ হয়। এক একটা তো ডিমান্ড এক এক রকম, তো দোনোটা তো সেম দামে যাওয়া ডিফিকাল্ট। গেল মৌসুমে ভালো দাম না পাওয়ায় 465 কোটি টাকা লোকসান করেছেন চা বাগান মালিকরা। সে কারণে এবার নিলামে চায়ের সর্বনিম্ন দর বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। তবে শুধু লিকার নয়, গ্রেড নির্বাচনে দানার পরিমাণকেও বিবেচনায় নেয়ার দাবি ব্যবসায়ীদের। এ নিয়ে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই চলতি বছরের হজযাত্রা প্রসঙ্গ। ৯ মে থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজযাত্রা। সেই লক্ষ্যে প্রস্তুতি প্রায় শেষ হজ ক্যাম্পের। এবছর সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি জোর দেওয়া হয়েছে ডিজিটাল সেবাকে। অন্যদিকে প্রায় ৪৩,০০০ যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজযাত্রা নির্বিঘ্ন করতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটও সমন্বয় করেছে তারা। ২০২৪ সালের হজের প্রস্তুতির খবর জানাবেন নাইমা বের। কেউ ব্যস্ত ব্যানার বিলবোর্ড লাগাতে, কারো ব্যস্ততা ঘষা মাজায়। শেষ মুহূর্তেও ইমিগ্রেশন কাউন্টারগুলোতে চলছে শোভাবর্ধনের কাজ। আশকোনা হজ ক্যাম্পের এই কর্মযোগ্যই জানান দিচ্ছে হজের মৌসুম এসেছে। হজযাত্রীদের থাকার জন্য ডরমেটরিগুলো প্রায় প্রস্তুত। এবার ২৪টি ডরমেটরিতে একসাথে ২৪০০ যাত্রী রাত্রিযাপন করতে পারবে, যার মধ্যে প্রথম তলা বাদে প্রতিটি তলাতেই একটি করে ডরমেটরি নারী যাত্রীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। দিনে ৫,০০০ হজযাত্রীকে সেবা দেবার লক্ষ্য ক্যাম্প কর্তৃপক্ষের। এবারও রোড টু মক্কা চুক্তির আদলে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন করা যাবে হজ ক্যাম্পেই। হজযাত্রী পরিবহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস আলাদা আলাদা করে তৈরি করেছে চেক ইন কাউন্টার, লাগেজ বেল্ট। প্রস্তুত ইমিগ্রেশন কাউন্টারও। দোতলার ব্যাংক বুথগুলোরও প্রস্তুতি চলছে জোরে সোরেই। তীব্র গরম মোকাবিলায় পুরো হজ ক্যাম্পেই লাগানো হয়েছে এসি। লিফটগুলোরও সংস্কার কাজ চলছে। হজ ক্যাম্প পরিচালক বলছেন, এবারের হজযাত্রা সহজ করতে ডিজিটাল মাধ্যমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ই হজ পোর্টালের মাধ্যমেই হজযাত্রীরা যাবতীয় তথ্য জানতে পারবেন। আমরা যেটা আপডেট বলবো সেটা ই হজ সিস্টেমে আপডেটেড সিস্টেম, যেটা এটা আপনি বা যে কেউ যদি ই হজ পোর্টালে ঢোকে তাৎক্ষণিকভাবে যে রিপোর্টটা পাবেন সেটাই ফাইনাল রিপোর্ট। তারা এসে এখানে কিউএক্স মেশিনের মাধ্যমে, আপনি জানেন যে ই হজ পোর্টালের মাধ্যমে সমস্ত তথ্য তারা তাৎক্ষণিকভাবে জানতে পারছে। গেল বছরে মশার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন হজযাত্রীরা, তাই এবছর মশা নিয়ন্ত্রণে বাড়তি সতর্ক হজ ক্যাম্প পরিচালক বলছেন, ক্যাম্পের আশপাশে চালানো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এখন যেটা বুঝতে পারছেন, এখানে আসার পরে এখানে বসে আগে 1 মাস আগেও এখানে বসা একটু কষ্টকর ছিল, কিন্তু এখন সেই মশা নাই বললেই চলে। কেননা প্রত্যেকটি ড্রেন পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে এবং সার্বক্ষণিকভাবে সিটি কর্পোরেশন সহ প্রত্যেকেই পরিপূর্ণ সহযোগিতা দিচ্ছেন যাতে এখানে হাজি সাহেবদের জন্য কোনোভাবেই কোনো দিক থেকে কষ্ট না হয়। চলতি বছর নিবন্ধনকারী ৮৩,২০৯ জন হজযাত্রী পরিবহনে প্রি হজ ফ্লাইট পরিচালিত হবে মোট ২২৮টি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে অর্ধেক, আর বাকি অর্ধেক করবে সৌদিয়া ও ফ্লাইনাস মিলে। প্রি হজ ফ্লাইট শুরু হবে ৯ মে। প্রথম দিনই চলবে ৭টি ফ্লাইট, আর ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। বিমান প্রি হজের জন্য ১১৮ ও পোস্ট হজের জন্য
125টি ফ্লাইট পরিচালনা করবে। ইতিমধ্যে হজ ফ্লাইটের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে তারা। অত্যাধুনিক বোয়িং 777 উড়োজাহাজ দিয়ে চলবে হজ ফ্লাইট। হজযাত্রা নির্বিঘ্ন করতে মধ্যপ্রাচ্যের ফ্লাইট সমন্বয় করেছে বিমান। পবিত্র হজ যারা পালন করবেন সংখ্যা কিছুটা কম হলেও আমাদের প্রিপারেশন কিন্তু একই। আশা করি ইনশাআল্লাহ আমাদের সকল ধরনের প্রস্তুতি এটা শেষ পর্যায়ে, এবং আমরা এখন শুধুমাত্র অপেক্ষা করছি 9 তারিখে আমাদের সকাল 7:20 আমাদের প্রথম ফ্লাইট আমাদের সম্মানিত হাজী সাহেবদের নিয়ে বাংলাদেশ ত্যাগ করবে 7:20। এবারও ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালনা করা হবে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, এর পরপরই হজ যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠবে এই আশকোনা হজ ক্যাম্প প্রাঙ্গণ। আর আগামী 8 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। তার ঠিক একদিন পর অর্থাৎ 9 মে শুরু হবে হজের ফ্লাইট পরিচালনা। এবছর কোটার প্রায় 44,000 কম পূরণ হলেও বাড়ানো হয়েছে হজযাত্রীদের জন্য হজ ক্যাম্পের সুযোগ সুবিধা। আর ঢাকার বাইরের হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কমপক্ষে 3 দিন আগে এসে হজ ক্যাম্পে অবস্থান করবার পরামর্শ হজ ক্যাম্প পরিচালকের। নাইম আবির, এখন, ঢাকা। নিলামে দাম না পাওয়ায় গেল বছর 465 কোটি টাকা লোকসান হয় দেশের চা বাগানগুলোর। সংকট নিরসনে চা বোর্ড চায়ের সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ার পর চট্টগ্রামে নিলামে চায়ের দাম বেড়েছে, তবে অবিকৃত থাকছে 40 থেকে 45% চা। মৌসুমের শুরুতেই ভালো মানের চায়ের সরবরাহ কম থাকায় লাভ লোকসান হিসেব করে চা কিনছেন বিডাররা। নিলাম সংশ্লিষ্টরা বলছেন, শুধু চায়ের লিকারের ভিত্তিতে দাম নির্ধারণ করা যথাযথ হয়নি। এতে বাগান মালিকরা সাময়িক লাভবান হলেও নিলামে বিরূপ প্রভাব পড়তে পারে। হাজিরা শুলির প্রতিবেদন। খরা ও অতিবৃষ্টি কোনোটি ভালো মানের চা উৎপাদনের জন্য উপযোগী নয়। গেল বছরে চায়ের বাম্পার ফলন হলেও বিরূপ আবহাওয়ার কারণে ভালো মানের চায়ের সরবরাহ কম ছিল। নিলামে উত্তরবঙ্গের নিম্নমানের চায়ের আধিক্য থাকায় ভালো দাম পাননি বাগান মালিকরা। এতে লোকসানে পড়েন অনেকেই। বাগান মালিকদের হিসেবে 2019 সাল থেকে উৎপাদন খরচের চেয়ে দাম কমায় লোকসানে আছেন তারা। শুধু 2023 সালে 465 কোটি টাকা লোকসান হয়েছে দেশের 168টি চা বাগানের। এই প্রেক্ষাপটে 2024-25 মৌসুমের নিলাম শুরুর আগেই চা নিলামের 75 বছরের ইতিহাসে প্রথমবারের মতো দাম বেঁধে দেয় বাংলাদেশ চা বোর্ড। নতুন নিয়মে চায়ের লিকারের মানের ভিত্তিতে 6টি গ্রেডে চায়ের সর্বনিম্ন দাম নির্দিষ্ট করে দেওয়া হয়। এর চেয়ে কমে নিলামে কোনো চা বিক্রি করা যাবে না বলেও জানানো হয়। নতুন নিয়ম কার্যকরের পর চট্টগ্রামে 2টি নিলাম হয়েছে। মৌসুমের শুরুতে নিলামে চায়ের সরবরাহ অনেক কম, ফলে ভালো মানের চায়ের চাহিদা থাকায় দামও বেড়েছে। টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন বলছে, দাম নির্দিষ্ট করে দেয়ায় নিলামে অতি নিম্নমানের চায়ের সরবরাহ কমেছে। লিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী চায়ের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই নির্ধারিত মূল্যের নিচে চা বিক্রি হবে না। দাম বেঁধে দেয়ায় নিলামে চায়ের দাম বাড়লেও গুণগত মান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়নি বলে অভিযোগ চা ক্রেতাদের। ন্যূনতম চার রেটিং 2 থাকতে হবে। এখন 2-র নিচে চা যদি নিলামে আসে বা 2-র চাগুলা যদি বায়ারের পছন্দ না হয়, 160 টাকা ধরে বিট করলে এই চার প্রায় আপনার 185-88 টাকা চার কমপ্লিট প্রাইস আছে। টি ব্রোকার্সরাও বলছে, চায়ের দাম নির্ধারণের ক্ষেত্রে শুধু লিকার রেটিং নয়, ছোট ও বড় দানার চায়ের গ্রেডিং পৃথকভাবে করা প্রয়োজন। এক্ষেত্রে চায়ের গ্রেড ও দাম সংশোধনের সুযোগ আছে বলে মনে করেন তারা। চা তো অনেক ক্যাটাগরির হয়, বড় দানা হয়, ছোট দানা হয়, একদম ছোট হয়, সিডি হয়, ডাস্ট গ্রেড হয়। সেম এক একটা ক্যাটাগরি তো এক এক লেভেলে পড়ে। তো আমি যদি এইটা 3++ ধরি আর ছোট দানাও 3+ ধরি, এক একটার তো ডিমান্ড এক এক রকম, তো দোনোটা তো সেম দামে যাওয়া ডিফিকাল্ট। গেল বছর দেশে রেকর্ড পরিমাণ 10 কোটি 20 লাখ কেজি চা উৎপাদন হয়। চট্টগ্রামে নিলামে চা বিক্রি হয়েছে 94 মিলিয়ন কেজি, যার গড় মূল্য ছিল প্রায় 172 টাকা। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।
দীর্ঘ তাপপ্রবাহের পর থেমে থেমে বৃষ্টিতে এডিস মশার প্রজনন বাড়বে দ্বিগুণ হারে। ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় তাই বৃষ্টির পর বাড়ছে মশার দাপট। মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন নানা উদ্যোগের কথা বললেও কার্যকরী পদক্ষেপ নেই এলাকাগুলোতে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা দূর করা না গেলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। মেহেরিন অ্যানির প্রতিবেদন। গ্রীষ্মের আকাশে দীর্ঘ 1 মাস তাপপ্রবাহের পর মেঘের আনাগোনা। বহুল প্রতীক্ষিত বৃষ্টির দেখাও পেয়েছে নগরবাসী। তবে এই মেঘ বৃষ্টির খেলা এবং থেমে থেমে হওয়া বৃষ্টিই দিচ্ছে ডেঙ্গুর অশনি সংকেত। এপ্রিলে তীব্র তাপপ্রবাহ দেশের গেল ৭৫ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। যুক্তরাষ্ট্রের মেডিকেল এন্টোমোলজিক্যাল জার্নালের এক গবেষণা অনুযায়ী দেশে গেল 2 দশকে বৃষ্টিপাতের হার কমলেও বর্ষার আগে পরে বৃষ্টির পরিমাণ বেড়েছে। গবেষকরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধির পর এমন থেমে থেমে বৃষ্টি এডিসের প্রজননের হার বাড়ায় দ্বিগুণ হারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান জানান, এল নিনো প্রভাব কেটে এখন দেশে লা নিনা প্রভাব চলছে। ফলে বৃষ্টির কারণে তাপমাত্রা কমলেও বাড়বে মশার প্রজনন। সাধারণত সামারে এবং বর্ষাকালে যেটা আমরা এই টাইমে প্রচুর পরিমাণে আমরা ডেঙ্গুর প্রকোপটা দেখে থাকি। পানি জমে থাকে, যেটা বললাম, তাপমাত্রার একটা সম্পর্ক আছে। তো আমাদের ন্যাচারালি এখন হয়তো ৩০-৩৫ ডিগ্রি তাপমাত্রা আছে, এটা একটু বৃষ্টি হলে এটা কমে আসবে। কমে যাওয়া অবস্থায় মশা ব্রিডিং বিশেষ করে বেশি হবে। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর হার 2 যুগের সব রেকর্ড ভেঙে দিলেও চলতি বছর এপ্রিল পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় ডেঙ্গু আক্রান্তের হার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। ডেঙ্গু রোগীর সংখ্যা হয়তো চট করে কমাতে পারবো না, যেটা আমরা পারি এই মুহূর্তে আমাদের মৃত্যুটা কমিয়ে আনতে পারি নাটকীয়ভাবে, সেটা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা যদি বিকেন্দ্রীকরণ করি। ডেঙ্গু রোগীর পরীক্ষা করার যে সরকারি হার, সেটা যদি বিশেষ করে শহরাঞ্চলে পাড়ায় পাড়ায় না হলেও প্রত্যেকটা ওয়ার্ডে যদি সেই ব্যবস্থা করতে পারে, বা ভ্রাম্যমাণ কেন্দ্রও থাকতে পারে যেভাবে কোভিডের সময় হতে পারে, সেটা করলে অন্তত মানুষ যদি জানে তার ডেঙ্গু হয়েছে, সে সাবধানে থাকবে। পূর্বাভাস অনুযায়ী মে মাসে সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টির পরে তাই 2 সিটি কর্পোরেশনের ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়েছে মশার উপদ্রব। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে মশা বাড়লেও নেওয়া হয় না কার্যকরী পদক্ষেপ। গরমে কম ছিল, মাঝখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আবার বাড়ছে। আমরা রাত্রে হাঁটাচলা করি, তারা এক জায়গায় থাকতে পারি না। মশার জন্য পোলাপাইন থাকতে পারতেছে না, মশা এই যে পাওয়ার পর কামড়া ফেলালে ধুমা দেয় একটু দিলে পরে 5 মিনিট, এরপরে আবারও যেই মশা সেই মশাই। মশা ওষুধ দিতে দেয় না, দিতে দেখি না, মাসে একবারে কেরোসিন তেল মিশিয়ে আনে, নাকি কেরোসিন তেলের গন্ধ করে বেশি। বর্ষা মৌসুম নিয়ে 2 সিটি কর্পোরেশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তাদের পাওয়া গেল সেই গতানুগতিক উত্তর। নর্মাল যে অ্যাক্টিভিটিস, আমাদের অ্যাডাল্টিসাইডিং, লার্ভিসাইডিং যে কার্যক্রম আছে, সেটাকে আমরা পরিচালনা করছি। এটা এখন 2 বেলায় আমরা প্রয়োগ করছি ওষুধ। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোন কোন এলাকা ডেঙ্গু প্রবণ সেটা আমাদের নলেজে আছে। সেই সব এলাকায় জনগণকে সচেতন করা, ওয়ার্ড পর্যায়ে অ্যাডভোকেসি সভা করা, উঠান বৈঠক করা, বিভিন্ন মাধ্যমে লিফলেট বিতরণের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে জনগণকে আমরা সচেতন করেছি। সাধারণত মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু মৌসুম ধরা হলেও এখন সারা বছরই দেশে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। কেবল বর্ষা মৌসুম আসলেই এডিস দমনে তৎপরতা দেখায় সিটি কর্পোরেশন। এদিকে বর্তমানে সারা বছরই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষজ্ঞরা মশা দমনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বললেও উদাসীন কর্তৃপক্ষ। নামকাওয়াস্তে অল্প স্বল্প কাজও করেন তারা। এডিস দমনে এবং দেশকে ডেঙ্গু মুক্ত করতে তাই কঠোরতার বিকল্প নেই। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। টাঙ্গাইল শাড়ির সত্ত্ব পেতে ভারতের আদালতের মামলায় আইনজীবী নিয়োগ করেছে শিল্প মন্ত্রণালয়। ইতিমধ্যে একটি আইনি প্রতিষ্ঠান নিয়োগও করা হয়েছে, যা অবহিত করা হয়েছে হাইকোর্টকে। কয়েকশো বছরের ঐতিহ্যের অংশীদার টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক পণ্যের সত্ত্ব ফিরে পেতে শেষমেশ বাংলাদেশকে ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে যেতে হচ্ছে। জাহিদ হাসানের প্রতিবেদন।
চলতি বছরের শুরুর দিকে টাঙ্গাইলের শাড়ির ভৌগোলিক সত্ত্ব দাবি করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বাংলাদেশের শাড়ির ঐতিহ্যের ধারক টাঙ্গাইল শাড়ির সত্ত্ব ভারত তাদের ভৌগোলিক পণ্যের উদ্ভাবক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায়। এই প্রচারণার পরপরই বাংলাদেশ সর্বস্তরের নাগরিকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রতিবাদও জানানো হয়। টাঙ্গাইল শাড়ি নিজেদের সত্ত্ব দাবি করে 8ই ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়। এমন প্রেক্ষাপটে দেশের ভৌগোলিক পণ্য সত্ত্ব বা জিআই পণ্য রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিটও করা হয়। ওই রিটের ওপর প্রাথমিক শুনানি করে পণ্যের তালিকা করতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে টাঙ্গাইল শাড়ির সত্ত্ব এবং ঐতিহ্য রক্ষায় পদক্ষেপ নিতে আদেশও দেওয়া হয়। সোমবার বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জিআই পণ্যের তালিকা দাখিল করেছে শিল্প মন্ত্রণালয়। 64 জেলার শতাধিক জিআই পণ্যের তালিকা দেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে পুরান ঢাকার বাকরখানি, জামদানি শাড়ি ও সুন্দরবনের মধু। শতাধিক পণ্য, আমাদের প্রতিটি জেলা থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেটি ছিল কোর্টের আদেশের একটি অংশ, যে জিআই পণ্যের পূর্ণাঙ্গ তালিকা। এবং এটাও বলা হয়েছে যে এই তালিকা ক্রমবর্ধমান হারে চলবে। একই সাথে যেই পণ্যগুলো জিআই হিসেবে ইতিমধ্যে নিবন্ধিত হচ্ছে বা হওয়ার প্রক্রিয়া চলছে, সেই তালিকাটাও দেয়া হয়েছে। একই সঙ্গে ভারতের আদালতে টাঙ্গাইল শাড়ির সত্ত্ব নিয়ে দায়ের করা মামলায় আইনি লড়াই করতে ল ফার্ম নিয়োগ করেছে শিল্প মন্ত্রণালয়। বিষয়টি হাইকোর্টকে অবহিত করা হয়েছে। আমাদের জিআই পণ্যের অধিকার রক্ষার জন্য বাংলাদেশ সরকার ভারতে একটি আইনজীবী ফার্ম নিয়োগ করেছে, যে মেসন অ্যান্ড অ্যাসোসিয়েট নামে একটি ভারতীয় ল ফার্ম বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে, ভারতের মাটিতে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি নিয়ে তারা লড়াই করবেন এবং তারা রেকটিফিকেশনের জন্য, বাতিল করার জন্য তারা আবেদন করবেন বলে আমরা এই ডকুমেন্ট মারফত জানতে পেরেছি। উচ্চ আদালতে দেয়া শিল্প মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, জিআই পণ্যের সংখ্যা ক্রমান্বয়ে বাড়বে এবং পণ্যের ভৌগোলিক সত্ত্ব নিশ্চিত করা হবে। জাহিদ হাসান, এখন, ঢাকা। 2026 সালে বিশ্বে ডেনিমের বাজার $76.1 বিলিয়ন হবে বলে ধারণা করা হচ্ছে। সেই বাজার ধরার লক্ষ্যে রপ্তানি বাড়াতে প্রতি বছরের মতো এবারও ডেনিম মেলার আয়োজন করা হয়েছে। এ খাতের বাজার বাড়লেও বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ন্যায্য দাম পাচ্ছেন না বলে জানান ব্যবসায়ীরা। আতর নিয়ন জানাবেন বিস্তারিত। $64 বিলিয়ন ডেনিমের বিশ্ববাজারে আধিপত্য বিস্তারে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন দেশের ব্যবসায়ীরা। বর্তমানে রপ্তানিকারকরা বিশ্বব্যাপী প্রায় $5 বিলিয়ন ডেনিম পণ্য সরবরাহ করছেন। 2026 সালের মধ্যে বিশ্বব্যাপী ডেনিমের বাজার $26.1 বিলিয়ন উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। এটি বছরে 4.8% হারে বাড়বে। এ লক্ষ্যে ডেনিম খাতে প্রায় 25,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন দেশীয় উদ্যোক্তারা। দেশে ইতিমধ্যে 42টি আধুনিক কারখানা আছে। এ থেকে প্রতি বছর 90 কোটি মিটারের বেশি ডেনিম কাপড় উৎপাদন সম্ভব। এ জাতের কাপড়ের ব্যবসা বাড়াতে ও ধারাবাহিকভাবে নতুনত্ব আনতে প্রতি বছর ডেনিম মেলা আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সোমবার দুদিনের মেলার আয়োজন করা হয়েছে, যেখানে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করেছে 11টি দেশের 60টি প্রতিষ্ঠান। মেলা মূলত একই ছাদের নিচে অনেক ক্রেতা বিক্রেতা একত্রিত হওয়ার বিষয়টি সহজ করেছে বলে জানান অনেকে। দর্শনার্থীরা দেখছেন পণ্যের নতুনত্ব ও মান। ডেনিম এক্সপো একটা গুড প্ল্যাটফর্ম, যেখানে আপনার বায়ার, ফ্যাক্টরি সবাই আপনার কোয়ালিটি একটা ক্রাউড আসে এবং আমাদের প্রোডাক্ট এবং এজ এ হোল বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এখানে। এদিকে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মুহূর্তে যখন খরচের বিপরীতে সঠিক দাম পাওয়া যাচ্ছে না, তখন বাংলাদেশে পণ্য উৎপাদন ও তৈরির কথা জানালেন প্রতিষ্ঠানগুলো। Recently, we have no plan, but in future maybe we will considering, because as a Bangladesh, maybe 80% is need import. এগুলোর বেসিক্যালি আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করতেছি এগুলোর ক্ষেত্রে তেমন কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট নাই আমরা বলতে গেলে, বিকজ আমরা সাস্টেনেবল এবং গ্রিন যে কেমিক্যালগুলো আছে এগুলো আমরা বাংলাদেশ মার্কেটে সাপ্লাই করছি। অপরদিকে গত 2 বছর ডলার সংকটে সঠিক সময়ে নিজেদের পেমেন্ট পাচ্ছেন না সাপ্লায়াররা, তাই কেউ কেউ বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছেন বলে জানান এই প্রতিনিধি। Material price, accessory price, labor cost, electricity, water, everything is clear. That's the problem. But your government factories, they open everything. So, how can make money? আবার কিছু ক্ষেত্রে সঠিক সময়ে বিল পাওয়ার কথা জানালেন এই ব্যবসায়ী।
We have not yet faced any issue on the payment. So payments have been very streamlined. We generally work on back-to-back LC with all the factories, and we work only with large, good factories in Bangladesh. বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় প্রতিনিয়ত পানির ব্যবহার কমিয়ে ডেনিমের কাঁচামাল উৎপাদনের চেষ্টা চলছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন সকাল। সরবরাহ বাড়ায় মানিকগঞ্জের আড়তগুলোতে কমেছে গ্রীষ্মকালীন সবজির দাম, তবে বরিশালের বাজারে দাম বেড়েছে মাছ ও মুরগির। নিত্যপণ্যের সরবরাহ ও দাম নিয়ে আমাদেরকে আরও জানাতে মানিকগঞ্জের ভাটবাওয়ার সবজির আড়ত থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান এবং বরিশালের পোর্ট রোড পাইকারি মাছ বাজারে আছেন অমিত হাসান। আপনাদের দুজনকেই শুভ সকাল জানাচ্ছি। তবে শুরুতে মানিকগঞ্জে যেতে চাই। আসাদ, জানাবেন যে কোন কোন সবজির দাম কেজিতে কত টাকা হারে কমেছে? মুক্তি, আমি এখন রয়েছি মানিকগঞ্জের ভাটবাওয়ার সবজির আড়তে। এই আড়তে বেচাকিনি শুরু হয় কিন্তু ভোর 4টা থেকে, চলে সকাল 8টা পর্যন্ত। তো মিষ্টি কুমড়া এবং আলুর দাম ব্যতীত যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে তার সবগুলো কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত এই সপ্তাহের বাজার দাম কমেছে। আমি যদি বাজার দর বলতে চাই, করলা আগে যে জায়গায় 40 টাকা বিক্রি হয়েছিল এই আড়তে, এখন কিন্তু সেটা 30 টাকা। 35 টাকার পটল 25 টাকায় বিক্রি হচ্ছে। দেশি শসা 35 টাকার শসা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। ঢেঁড়স 30 টাকা ঢেঁড়স বিক্রি হচ্ছে 20 টাকা। ঝিঙা 30 টাকা, ধুন্দল 30 টাকা, কাঁচামরিচ 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে এবং কাঁচা যে আম সেটা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। আর লেবু বিক্রি হচ্ছে 7 থেকে 10 টাকা হালিতে। আর যদি আলুর দাম বলতে চাই, আলুর দাম বিক্রি হচ্ছে 50 টাকা, সেটা অপরিবর্তিত রয়েছে। এবং মিষ্টি কুমড়া যেটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো এই যে সবজিগুলো, বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই যে টানা 2 দিন যে মানিকগঞ্জে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণেই কিন্তু যে সবজির যে ক্ষেত সেটা কিন্তু সতেজ হয়েছে, যার জন্য কিন্তু সরবরাহ বেড়েছে। আর সরবরাহ বাড়ার কারণেই কিন্তু যে সবজিগুলোর দাম পাইকারি পর্যায়ে কিন্তু 10 টাকা পর্যন্ত কমেছে বলে তারা জানিয়েছেন। তারা আরেকটা বিষয় বলেছেন যে যদি সামনেও যদি 2-4 দিন বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু সবজির দাম আরো কমার সম্ভাবনা রয়েছে। আর ভারতীয় পেঁয়াজ আসার কারণেই কিন্তু দেখা গিয়েছে যে পেঁয়াজের দাম সেটাও কিন্তু কমেছে প্রায় 8 টাকা পর্যন্ত। এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকায়। এই যে সবজির আড়ত, এখানে প্রায় প্রতিদিন কোটি টাকার মতো সবজি বিক্রি হয় বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো মুক্তি, এই ছিল মানিকগঞ্জের সবজির আড়ত থেকে সর্বশেষ সংবাদ। এবার অমিত, আপনার কাছে জানতে চাই যে বরিশালে তো মাছ ও মুরগির দাম বেড়েছে, তো জানাবেন যে কেজিতে কত টাকা বেড়েছে এবং এই যে দাম বাড়লো এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? মুক্তি, বরিশালে গতকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও বাজারে কিন্তু কিছুটা অস্বস্তি রয়েছে। সপ্তাহ ব্যবধানে 20 থেকে 50 টাকা পর্যন্ত বিভিন্ন আকার ও প্রকারের মাছের দাম কিন্তু বেড়েছে। এবং বরিশালের এই পোর্ট রোড বাজারের কথা যদি বলি, এই সময় কিন্তু ক্রেতা সমাগমও বেশি থাকতো, সেক্ষেত্রে কিন্তু আজকে ক্রেতা সমাগমও কম দেখা যাচ্ছে। একটু যদি মাছের চিত্র দেখাই, যে বরিশালের বাজারে নদীর মাছের সরবরাহ কম থাকায় ঘেরের কিংবা চাষের যে মাছটি রয়েছে সেটি কিন্তু চাহিদা বাড়ছে এবং দামও কিন্তু এ কারণে বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে রুই মাছ, ছোট আকারের যে রুই, 280, 330 থেকে 400 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া কাতল মাছের প্রতি কেজি 400 থেকে 450 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহেও 370 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি মাছের কথা যদি বলি, 650 থেকে 700 টাকা বড় আকারের যে চিংড়ি সেটি কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া এর থেকেও বড় যেটি রয়েছে সেটি কিন্তু 800-900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া মাছ 160 থেকে 170 টাকা এবং পাঙাশ মাছ 180 থেকে 190 টাকা। এছাড়া যে বড় আকারের পাঙাশ রয়েছে কিংবা নদীর পাঙাশ রয়েছে সেগুলো কিন্তু 325 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কোরাল মাছের কথা যদি বলি, 850 থেকে 950 টাকা দরে কিন্তু আকার ভেদে বিক্রি হচ্ছে। এছাড়া বড় আকারের যে কোরাল রয়েছে, যেগুলো 5 কেজি 10 কেজি ওজনের কোরাল রয়েছে, সেগুলো কিন্তু 1100 টাকা 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি পাবদা মাছের কথা যদি বলি, 330 থেকে 350 টাকা এবং বড় আকারের যে আইর মাছ রয়েছে সেটি 1000 থেকে 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য মাছের দাম কিন্তু তুলনামূলক
বেশি দামে বিক্রি হচ্ছে এবং ব্যবসায়ীরা বলছেন যে নদীর মাছের সরবরাহ কম থাকার কারণে চাষের মাছের চাহিদাটা বেড়েছে, যার কারণে দামটাও কিন্তু বেড়েছে। অন্যদিকে বরিশালের বাজারে মুরগির দাম কিন্তু কিছুটা বাড়তি রয়েছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে ব্রয়লার মুরগি যেটি রয়েছে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে 195 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি 350 এবং লেয়ার মুরগিও 350 টাকা দরে বিক্রি হচ্ছে বরিশালের বাজারে। একটু যদি বলি যে বরিশালের এই মাছ বাজার থেকেই বরিশালের যে স্থানীয় বাজারগুলো রয়েছে, খুচরা বাজারগুলো, সেখানে কিন্তু মাছ সরবরাহ হয়ে থাকে, যার কারণে এখান থেকে যে মাছটি 350 টাকায় পাইকারি কিনে সেটা কিন্তু খুচরা বাজারে গিয়ে 400 450 টাকা দরে কিন্তু তারা প্রতি কেজি বিক্রি করছে। এতে কিন্তু ক্রেতারা কিছুটা অস্বস্তিতে পড়ছেন এবং তারা বলছেন যে মাছের দামটা যদি একটু সহনীয় পর্যায়ে রাখা যায় তাহলে তাদের জন্য কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে বলে তারা জানিয়েছেন। এই অবস্থা আসলে কেনাকাটা করতে কিছুটা বিপাকে পড়ছেন। অন্যদিকে মাছ ব্যবসায়ীরা যেটা বলছেন যে নদীর মাছের সরবরাহ যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু মাছের দামটা কিছুটা কমবে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে চাষের মাছের সরবরাহ তুলনামূলক চাহিদার তুলনায় কম থাকার কারণেই দামটা আসলে বেড়েছে। তবে বৃষ্টি হচ্ছে, আগামীতে মাছের সরবরাহ বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো বরিশালের পাইকারি পাইকারি মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। আমিষ ও সবজির বাজারের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে বরিশাল ও মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। নড়াইলের চিত্রা, নবগঙ্গা, কাজলা ও আফরা নদীতে অনুমোদন ছাড়াই একের পর এক কম উচ্চতার সেতু বানিয়েছে এলজিইডি ও সড়ক বিভাগ। এতে চলাচলে বিঘ্ন ঘটায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন নৌপথ ব্যবহারকারী ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে কয়েকটি সেতুর কিছু অংশ ভেঙে উঁচু করে নৌ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা কর্তৃপক্ষের। ভুল নকশা ও নির্মাণকালে তদারকির অভাবে নতুন করে সেতু সংস্কারে বিপুল অর্থের অপচয় হবে সরকারের। মোহাম্মদ ইমরান হোসেনের তথ্য ও ছবিতে বিস্তারিত। নড়াইল কালিয়া সড়কের নবগঙ্গা নদীর উপর বারুইপাড়া সেতু নির্মাণের কাজ শুরু হয় 2017 সালে। 65 কোটি টাকা ব্যয়ে 651.83 মিটার দৈর্ঘ্য ও 10.25 মিটার প্রস্থের এই সেতুর কাজ 3 বার মেয়াদ বাড়িয়েও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। চতুর্থবার মেয়াদ বাড়ানোর সময় সামনে আসে বড় ত্রুটি। দেখা যায় সেতুর নির্মাণ হওয়া অংশের নিচ দিয়ে যেতে পারছে না পণ্যবাহী নৌযান। এমন অবস্থায় উঁচু করে সেতু বানানোর জন্য নতুন করে নকশার অনুমোদন দেয়া হয়, যাতে খরচ বাড়ে অন্তত 56 কোটি টাকা। ব্রিজ নিচে হয়ে গেছে, জাহাজ বা শিপ এগুলো যেগুলো ঢুকবে একটাও বেরোতে হবে না। নৌপথেও লোক চলাচলের ব্যবস্থা থাকবে, কিন্তু একটা করতে যে আর একটা পথ বন্ধ হয়ে যাবে এটা আমরা আশা করি না। এখান থেকে একটা কার্গো যেতে পারবে না, একটা জাহাজও যাইতে পারবে না, ট্রলার গেলেও ট্রলার বেঁধে যাবে। এর জন্য সম্পূর্ণ দায়ী এই ইঞ্জিনিয়াররা। এই নকশাগত কারণে আজকে আমাদের এই ভোগান্তি। লোহাগড়ার নবগঙ্গা, চিত্রা ও কাজলা নদীর বিভিন্ন স্থানে 6টি সেতু নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ, যার প্রতিটি নিচু করে নির্মাণ করায় বড় নৌযান আটকে যায় বলে অভিযোগ স্থানীয়দের, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এদিক দিয়ে যে সমস্ত কার্গোগুলো যায় ওখানে বালি আমলোড বা কয়লা আমলোড করে, ওরা আর উপরে উঠতে পারে না। স্টিমারদের যে মূল যে নেভিগেশন যেটা থাকে সেটা ওখানে উপরে সেটা বেঁধে যাচ্ছে, যার জন্য কোনো 450 মেট্রিক টনের উপরে কোনো মালপত্র এখানে আসে না। প্রতিবন্ধকতার কারণে কিন্তু আমাদের এখানে সেই কার্গোগুলো আসা বন্ধ হয়ে গেল। একই রকম কার্গোগুলো আজকে কিন্তু নপাড়ায় পৌঁছাচ্ছে। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মালগুলো, সার সহ বিভিন্ন জিনিস নপাড়ায় কম দামে পৌঁছাচ্ছে। একই অবস্থা এলজিইডি বিভাগেরও। 2008 সাল পর্যন্ত খুলনা, বরিশাল, যশোরের নোয়াপাড়া সহ বিভিন্ন জেলা থেকে নদীপথে পণ্য আনা নেয়া করত এই জেলার ব্যবসায়ীরা। ওই বছর 2,57,00,000 টাকা ব্যয়ে নড়াইলের সীমান্তবর্তী এলাকায় আফরা নদীতে প্রায় 400 ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করে এলজিইডি বিভাগ। অপরিকল্পিতভাবে নিচু সেতু নির্মাণে এই পথে পণ্যবাহী নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সম্প্রতি সেতুটির একটি অংশ ভেঙে উঁচু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, যার জন্য গুনতে হবে 1,57,00,000 টাকা। আফরা নদে যে ব্রিজ হয়েছে ওই ব্রিজই বাধাগ্রস্ত হয়ে এখন অনেকগুলো বন্ধ হয়ে গেছে। নদীপথে পরিবহন করলে খরচটা কমায়, এরা এখন নিতে পারতেছে না, থেকে সড়ক পথে নিতে আসছে, তাতে আপনার পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, ব্যবসায়ীদের জন্য সমস্যা হচ্ছে। ব্রিজটা যদি উঁচু হয় তাহলে এলাকার পক্ষে, এলাকার মানুষের আরও বেশি সুফলভোগী হয়।
অভ্যন্তরীণ জলপথ ও তীরবর্তী স্থাপনা নির্মাণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী নৌপথে খুঁটিসহ বৈদ্যুতিক লাইন ও সেতু নির্মাণ করতে হলে বিআইডব্লিউটি এর নেভিগেশন ক্লিয়ারেন্স নেওয়া বাধ্যতামূলক। এই বিধিমালায় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নদীগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। দেশের প্রথম শ্রেণীর নৌপথের ক্ষেত্রে সেতুর উচ্চতা হবে কমপক্ষে 60 ফুট, দ্বিতীয় শ্রেণীতে 40, তৃতীয় শ্রেণীতে 25 ও চতুর্থ শ্রেণীর নৌপথে অন্তত 16 ফুট উচ্চতায় সেতু নির্মাণের কথা বলা হয়েছে। সংস্থাটি সর্বপ্রথম 1965 সালে স্ট্যান্ডার্ড হাই ওয়াটার লেভেল নির্ধারণের উদ্যোগ নেয়, তবে প্রজ্ঞাপন হয় 2010 সালে। সবশেষ কিছু সংশোধনী এনে 2018 সালে আবারও প্রজ্ঞাপন হয়। সেখানে বলা হয়েছে যে কোনো নদীতে সেতু নির্মাণ করতে হলে বিআইডব্লিউটি এর ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। অথচ 2004 সাল থেকে চিত্রা, নবগঙ্গা, কাজলা ও আফরা নদীতে ছোট বড় 21টি সেতু নির্মাণ হয়েছে, যার একটিতেও নেওয়া হয়নি বিআইডব্লিউটি এর ছাড়পত্র। সেতুগুলো নির্মাণের ক্ষেত্রে বিআইডব্লিউটি এর কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। ব্রিজের নির্মাণ করার পূর্বে, ব্রিজের ডিজাইন করার পূর্বে বিআইডব্লিউটি এর কাছ থেকে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ক্লিয়ারেন্স দিতে হয়। সেই ক্লিয়ারেন্স নেওয়ার পর ব্রিজের ডিজাইন করতে হয়, তারপর পরবর্তী প্রক্রিয়া। এমন বাস্তবতায় একদিকে সেতু ভেঙে উঁচু করার পরিকল্পনা চললেও অন্যদিকে নবগঙ্গা নদীর নলদি ও ভুমুরদিয়া পয়েন্টে বিআইডব্লিউটি এর অনুমোদন ছাড়া চলছে 2টি সেতুর নির্মাণ কাজ। কোনো অনুমোদন ছাড়াই এই ব্রিজগুলো করছে এবং পানির থেকে 3-4 ফুট উচ্চতা, এবং এখন এই যে বর্ষাকাল কোনো ট্রলারই ওর তল দিয়ে যেতে পারে না। অপরিকল্পিতভাবে যে সেতু নির্মাণ করা হচ্ছে, এ দায়িত্ব অবশ্যই যারা প্রণয়ন করছেন, বাস্তবায়ন করছেন, তাদের গ্রহণ করতে হবে। যেসব সেতুতে নৌযান চলাচলে সমস্যা হচ্ছে, পর্যায়ক্রমে সেগুলোর কিছু অংশ ভেঙে উঁচু করার পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া বিআইডব্লিউটি এর ছাড়পত্র নিয়ে সেতু নির্মাণ করতে গেলে সেতুর দৈর্ঘ্য প্রায় 4 থেকে 5 গুণ বেড়ে যায়, যাতে সরকারের অর্থের অপচয় হয় বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। 150 মিটার একটা ব্রিজের কাজ করতে হয়তো 20 কোটি বা 25 কোটি টাকা লাগার কথা, কিন্তু এখন বিআইডব্লিউটি যে তারা ভার্টিক্যাল ক্লিয়ারেন্স আনতে গেলে যে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখতে বলতেছে, তাতে দেখা যাচ্ছে 400 থেকে 450 মিটার লাগবে, অর্থাৎ 70 থেকে 80 কোটি টাকা খরচ হবে। মহাপরিকল্পনা করে যেন সেতু নির্মাণ করেন এবং সেখানে যে সংস্থা জড়িত আছে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ, তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে তারপর যেন সেতু নির্মাণ করা হয় এবং সেতুর পরিকল্পনা করা হয়। 20 বছর আগেও নড়াইলের চিত্রা, নবগঙ্গা, কাজলা ও আফরা নদীর ব্যবহার করে জেলার অন্তত 20,000 ব্যবসায়ী বিভিন্ন পণ্য আনা নেয়া করত। তবে ব্যবহার অনুপযোগী হওয়ায় বর্তমানে মাত্র 5 থেকে 6,000 ব্যবসায়ী ছোট ছোট নৌযান দিয়ে পণ্য আনা নেয়া করেন। এখন নড়াইল। বৈশাখের শেষ সময়েও পানি শূন্য টাঙ্গাইলের ধলেশ্বরী নদী। কোথাও ধুধু বালুচর, আবার কোথাও নদীর বুকে ফসল ফলাচ্ছেন স্থানীয়রা। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবে বিপন্ন প্রায় নদী পাড়ের জীববৈচিত্র্য। এদিকে ধলেশ্বরী খননের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। কাউসার আহমেদের তথ্য ও শোভন দাসের ছবিতে বিস্তারিত। টাঙ্গাইল সদর উপজেলার ওমরপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস চলতি মৌসুমে শুকিয়ে যাওয়া ধলেশ্বরী নদীর মাঝে 1 বিঘা জমিতে করেছেন বোরো আবাদ। ফলনও হয়েছে ভালো। তার মতো হাজারো কৃষক ধান আবাদ করেছেন নদীর প্রায় 9 কিলোমিটার এলাকায়। তবু স্বস্তি নেই তাদের মনে। জানান, অস্তিত্ব হারানো ধলেশ্বরীর জন্য তাদের হাহাকারের কথা। নৌকা চালাইতাম, নতুন পানি হইতো, আমরা কত উৎসাহ করতাম, কত আনন্দ করতাম। আর আমার মনে আমরা খেত করলাম, আমরা সবাই অনেকের নতুন লাভ বোঝা আলা দিছি, আমরা বোঝাই চাষ করছি। তীরবর্তীরা জানান, 2 যুগ আগেও এই নদীতে চলত বড় বড় বাণিজ্যিক জাহাজ। ধরা পড়ত রূপালী ইলিশ সহ বিভিন্ন মাছ। বানের পানিতে উর্বর হতো ফসলের ক্ষেত। তবে দখল দূষণ সহ নানা অব্যবস্থাপনায় ধলেশ্বরী আজ মৃতপ্রায়। কৃত্রিম সার, বিষ, কীটনাশক এগুলো দিচ্ছি, সেটা মাত্রা একটু কম দিতে হইতো, মানুষের ক্ষতি কম হইতো, পশু পাখির ক্ষতি কম হইতো। বড় বড় জাহাজ আলা, পাখরা আলা জাহাজ চলছে, এটা আমরা দেখছি, এটা ভারতে গেছে। বড় বড় মাছ ধরা করতো, ইলিশের ভাড়া দিত, ইন্দা বড় বড় মাছ, শিশু, কুমির, ইন্দাও তো বাস করতো।
নদীতে পানি না থাকায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, হুমকির মুখে জীববৈচিত্র্য। এছাড়া নদী ঘিরে রয়েছে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর গুরুত্ব অপরিসীম। খননের মাধ্যমে ধলেশ্বরীকে তার পুরনো রূপে ফিরিয়ে আনার দাবি সচেতন মহলের। ধলেশ্বরী নদীর মুখটা বন্ধ করে দেওয়ার কারণে এই নদীটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। এখানে আর ধলেশ্বরী বলতে কিছু নেই। উজানে যদি ধলেশ্বরীর খনন হয়, কানেকশন হয় ইয়ের সাথে, ওই কি বলে যমুনার সাথে, তাহলে আমাদের ধলেশ্বরীটা প্রাণ ফিরে পাবে, স্রোতস্বিনী হবে। আমরা নিজেরাই আমাদের প্রয়োজনে আমাদের পরিবেশকে পরিবর্তিত করছি, কিন্তু এটিকে রক্ষা করতে হলে আমাদের নদীর আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে হবে। পানি যখনই আসুক না কেন আমার নদীর শেপটা ঠিক রাখতে হবে। আমার নদীর পাড়ে গাছ লাগাতে হবে, আমার রাস্তার পাড়ে গাছ লাগাতে হবে, তাহলেই তো আমরা জীববৈচিত্র্য সেটা আবার ফিরে পাবো আর কি। ধলেশ্বরী নদী খননে নানা উদ্যোগের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। পুরো ধলেশ্বরী নদী ড্রেজিং বা খনন করার জন্য আমরা আমাদের মাঠ পর্যায় থেকে টাঙ্গাইল অফিস থেকে আমরা একটা প্রকল্প করার জন্য একটা প্রস্তাব পাঠাইছি আমাদের হেড অফিসে। সেটা পাশ হলেই আমাদের ডিপিপির জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি সম্ভাব্যতায় দেখা যায় যে এখানে নদী খননের কাজটা শুরু করলে স্থানীয় জনপদের উপকার হবে, তাহলে আমরা দ্রুততম সময়ের মধ্যে খনন কার্যক্রম শুরু করব। ধলেশ্বরীর মতো বংশাই, লৌহজং, এলেংজানি, ঝিনাই সহ জেলার অন্তত ৮টি নদী দখল দূষণে খালে পরিণত হয়েছে। এখন টাঙ্গাইল। এখন সকালে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন এখন সকাল। দুবাইয়ে গাড়ি পরিচর্যা ও মেরামত প্রতিষ্ঠানের চাহিদা বাড়ছে দিন দিন। জনবল নির্ভর এই ব্যবসায় জড়িত অনেক বাংলাদেশি। শ্রমিক সংকটে বিপত্তিতে পড়েছেন অনেক ব্যবসায়ী। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানিয়েছেন কামরুল হাসান জনি। সংযুক্ত আরব আমিরাতে ৩০ লাখের বেশি গাড়ি চলাচল করে। এগুলোর বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। গাড়ির পরিচর্যা, ধোয়া ও বিভিন্ন যন্ত্রাংশের যোগান দিচ্ছে গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠানগুলো। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে এসব প্রতিষ্ঠানের ব্যবসাও। অনেক বাংলাদেশি উদ্যোক্তা এই ব্যবসায় জড়িয়ে আছেন, যেখানে কর্মসংস্থান হয়েছে অনেক বাংলাদেশির। বাঙালিরা আজকের থেকে 10-15 বছর আগে এরকম ব্যবসায় চাকরির দিকে বেশি মনোযোগ থাকতো। এখন সবসময় একটু খেয়াল করে যে আগে যাওয়ার জন্য, একটু এগিয়ে যাওয়ার জন্য, মানে ব্যবসা বাণিজ্যের দিকে। এসব ব্যবসায় স্থানীয়দের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। كله من بنغلاديش الحمد لله، شغل وايد زين، اكثر من 20 سنه، كله علاقه زين، البزنس كله زين الحمد لله. كله شغل بنغلاديشي نفرات ما شاء الله رقم واحد. يريد اي شيء موجود داخل المحل بنغلاديشي نفرات سوي. বাঙালিরা থার্ড পজিশনে আছে এই আমিরাতে, এবং এটার যে অ্যাক্সেলারেশন, এটা বেশি দিন দেরি নেই, বাঙালিরা সেকেন্ড পজিশনে চলে যাবে ইন এভরি সেক্টরে। ব্যবসায়ীদের অভিযোগ, সাধারণ শ্রমিক ভিসা চালু না থাকায় তারা কর্মী সংকটে পড়েছেন। কর্মজীবন, শ্রমিক এবং দক্ষতা সাথে আমাদের আমরা যে কাজগুলো আমরা করে যাচ্ছি, ভিসাটা না করার মাধ্যমে আমরা আজকে বাংলাদেশটা আমরা আজকে ওদের দূরতে আমরা পিছিয়ে পড়ে আছি। আমাদের বাংলাদেশ সরকারকে এতটুকু বলবো, অতি তাড়াতাড়ি আমাদের ভিসাটা যাতে বাংলাদেশি ভিসাটাকে চালু হয়। সংযুক্ত আরব আমিরাতে এখন পেশাজীবী ও দক্ষ শ্রমিক ভিসা চালু রয়েছে। সাধারণ শ্রমিক ভিসা চালু হলে এই ব্যবসা ঘুরে দাঁড়াবে বলে আশা উদ্যোক্তাদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। আধুনিক এই সময়ে এসেও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গের দুটি গ্রাম। বিদ্যুৎ না থাকায় শিক্ষার আলো ফোটেনি গ্রাম দুটিতে। আর এ নিয়ে রীতিমতো কাদা ছোড়াছুড়ি স্থানীয় রাজনৈতিক নেতাদের মাঝে। পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তের তথ্য ও ছবিতে বিস্তারিত। স্বাধীনতার ৭৮ বছর পরও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রাম। এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জেলার সীমান্ত লাগোয়া চর, যেখানে বাস করেন কয়েক হাজার পরিবার। এখানকার মানুষের অভিযোগ, এই গ্রামে জ্বলে না কোনো বৈদ্যুতিক বাতি, নেই রাস্তাঘাটও, তাই সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন পার করতে হচ্ছে তাদের। আমাদের কারেন্ট নেই, কিছু নেই,
আর আমরা এরকম বনে জঙ্গলে আছি, কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। একই পরিস্থিতি পশ্চিমবঙ্গের নদিয়ার খিসমা গ্রামের। বিগত 5 বছর ধরে বিদ্যুতের খুঁটি পড়লেও এখনো সেখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি। পোল তো দিয়েছে আজ 5-6 বছর আগে, হ্যাঁ 5-6 বছর আগে দিয়েছে পোল। এরকম কলও দিয়েছে, টাইম কলও দিয়েছে, হচ্ছে কি সেও মানে কল দিয়েছে, জল নেই। এখানে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় আমরা সহজে হসপিটাল নিয়ে যেতে পারি না, অনেক পেশেন্ট হয়তো হসপিটাল যেতে যেতেই মারা যায়। তো এখানে গর্ভবতী মায়েদের প্রচণ্ড অসুবিধা। স্থানীয় সরকার এসব গ্রামে বিদ্যুৎ আছে বলে দাবি করলেও কয়েকশো বছর ধরেই অন্ধকারে রয়েছেন এই গ্রামের বাসিন্দারা। আর এ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যেও চলে রীতিমতো কাদা ছোড়াছুড়ি। তাই গ্রামবাসীর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে অসহায় এসব মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। 98 করোড় চৌকি লোক কাউ ধ্যান দেয় না, যে এই কয়ে চলে বিদ্যুৎ দিব, এই দিব, ওই দিব, বাড়ি দিবা, কাউ কোনো সরকার দিইনি এখন তার। রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ না করে উন্নয়নের কাজ করার প্রত্যাশা দুই গ্রামের অসহায় পরিবারগুলোর। জাহানারা ভুঁইয়া, এখন। গাজা প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকা অস্ত্রবিরতির একটি চুক্তিতে সম্মতি দিয়েছে শাসক দল হামাস। সিদ্ধান্ত এখন ইসরায়েলের হাতে বলে জানিয়েছে গোষ্ঠীটি। অস্ত্রবিরতির চুক্তির খবর উচ্ছ্বাসে মেতে উঠেছেন 7 মাসের যুদ্ধে সর্বস্ব হারানো ফিলিস্তিনিরা। যদিও কাতার ও মিশরের মধ্যস্থতায় এই চুক্তিতে রাজি নয় বলে আভাস দিয়েছে ইসরায়েল। হামাস ঠিক কোন শর্তে সম্মত হয়েছে তাও জানা যায়নি। ইসরায়েলি এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারীদের উদ্যোগে সহজ শর্তের প্রস্তাবের সম্মতি দিয়েছে হামাস, যা ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। এর আগে মিশর সীমান্তবর্তী গাজার রাফা শহরে সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে 1 লাখ ফিলিস্তিনিকে শহরটি ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েল। রাফায় আশ্রিত ফিলিস্তিনিদের সাহায্যের ব্যবস্থা ছাড়া শহরটিতে অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন নেই বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv-তে।